একটা স্কুল বাস, একটা নিষ্ঠুর সন্ধ্যা আর একটা রক্তাক্ত দেহ। 7 বছর আগে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল। তৈরি হয়েছিল এমন এক রহস্য যার উত্তর আজও অন্ধকারে ঢাকা। সেই ঘটনার দায়ে একজন মানুষ দীর্ঘ 7 বছর কাটায় অন্ধকার কারাগারে। সময়ের পরিক্রমায় 7 বছর পর লোকটা যখন নির্দোষ প্রমাণিত হয়, তখন আবারও জেগে ওঠে সেই পুরনো ক্ষত। প্রশ্ন ওঠে, আসল খুনি তাহলে কে? কারো মুক্তি মানে কি সত্যের মুক্তি? এই হত্যাকাণ্ড কি নিছক হত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কারো জীবনের ভয়ানক অতীত? যে মৃত্যুর রহস্য 7 বছর ধরে চাপা ছিল, সেই রহস্য কি আদৌ কখনো উন্মোচন হবে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ কাটাকুটি সিজন 2 এর কথা, যার গল্পটা আপনাকে বর্তমান বাস্তব সমাজের একটা কঠিন চিত্রের সম্মুখীন করবে। আশা করি গল্পটা আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা আদালতের একটা দৃশ্য দেখতে পাই। নন্দিনী গুপ্ত নামের এক স্টুডেন্টের হত্যা মামলায় সমীর মণ্ডল নামের এক ব্যক্তি দীর্ঘ 7 বছর 8 মাস 29 দিন ধরে কারাভোগ করছে। কিন্তু এত বছরেও পুলিশ সমীরের বিরুদ্ধে কোনো অপরাধের সাক্ষ্য বা প্রমাণ জোগাড় করতে পারেনি, অর্থাৎ সমীর মণ্ডল নির্দোষ। এই কারণে আজ আদালত সমীর মণ্ডলকে মুক্তি দেয়। 7 বছর আগের নন্দিনী গুপ্তের কেসটা ছিল অনেক আলোচিত একটা কেস। তাই 7 বছর পর যখন সেই কেসের আসামিকে মুক্তি দেওয়া হয়, তখন মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় শুরু হয়। একটা নিউজ চ্যানেলে একটা নিউজ ভিডিও এডিট করার সময় এডিটর বিকাশ খুব আক্ষেপ করে তার সহকর্মীকে বলে, আবারও একটা ক্রিমিনাল ছাড়া পেয়ে গেল। এখন এই ক্রিমিনাল নাকি আমাদের আশেপাশেই ঘুরে বেড়াবে। বিকাশের এমন আক্ষেপের কারণ হলো, নন্দিনী গুপ্ত ছিল ক্লাস 11 পড়ুয়া এক কিশোরী। আর কিশোরী একটা মেয়েকে হত্যা করার আগে নিশ্চয়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। সমীর মণ্ডল ছিল নন্দিনীর স্কুল বাসের ড্রাইভার। যদিও সমীরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য বা প্রমাণ পাওয়া যায়নি, তবে বিকাশের বিশ্বাস সমীরই নন্দিনীর খুনি। তার ধারণা পুলিশ ঘুষ খেয়ে সমীরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। বিকাশের এই সমস্ত কথা শুনে ক্ষেপে যায় ওই নিউজ চ্যানেলেরই একজন জার্নালিস্ট রাকা। রাকা ওদের দুজনকেই বলে, তোমরা যা করছো সেটাকে আদালতের অবমাননা বলে। যেখানে সমীর মণ্ডলকে কোর্ট মুক্তি দিয়েছে, সেখানে তোমরা তাকে ক্রিমিনাল বলতে পারো না। সমীর মণ্ডলের মুক্তি নিয়ে যদি তোমাদের এতই আপত্তি থাকে, তাহলে সরাসরি কোর্টে গিয়ে মামলা করো। রাকা চলে যাওয়ার পর বিকাশ তার সহকর্মীকে বলে, এই রাকা একটু বেশি বার বেড়ে গেছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। এই কথাটা শুনে ফেলে রাকার অ্যাসিস্ট্যান্ট টিনটিন। সে বিকাশকে বলে, এই যে আপনি একজনকে হুমকি দিলেন, এটাও কিন্তু একটা ক্রাইম। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, মানে যদি চিন্তা করার মতো বুদ্ধি বা শক্তি আপনার থাকে আর কি। অন্যদিকে সমীর দীর্ঘ 7 বছর পর জেল থেকে বের হয়ে মুক্ত বাতাসে শ্বাস নেয়। জেল থেকে বের হয়েই সে একটা ট্যাক্সি নেয়। এর পরের দৃশ্যে আমরা তুলি নামের একটা টিনেজ মেয়েকে দেখতে পাই। তুলি তার আর্ট টিচারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তুলি তার টিচারকে মনে মনে অনেক পছন্দ করত। তাই তুলির বান্ধবী ভিডিও কলে তুলিকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে টিচারকে নিজের প্রতি আকর্ষিত করবে। বান্ধবীর ইনস্ট্রাকশন অনুযায়ী তুলি সেভাবেই প্রিপারেশন নিয়ে টিচারের বাড়িতে যায়। তুলি তার টিচার ধ্রুবকে নিজের প্রতি আকৃষ্ট করার সব রকম চেষ্টা করে, কিন্তু ধ্রুব তাকে খুব একটা পাত্তা দেয় না। এদিকে সমীর জেল থেকে বের হয়ে সরাসরি নিজের জেঠুর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার জেঠু আরো 2 বছর আগে মারা গেছে। বাড়িতে সমীরের জেঠি একা। সমীরকে দেখে তার জেঠি বাড়ির ভেতরে তাকে নিয়ে যায়। এরপর চা দিতে দিতে বলে, প্রথমে ভাবলাম তোকে বাড়িতে ঢুকতে দেব না, কিন্তু পরক্ষণেই মনে হলো তোর জেঠু তোকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। মূলত সমীর স্কুল পড়ুয়া একটা মেয়ের মার্ডার কেসে জেলে যাওয়ায় সমীরের পরিবার পরিজন সবাই তাকে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন করেছে। এই কারণে সমীরের জেঠিও সমীরের থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল। যাই হোক, সমীর তার জেঠিকে জিজ্ঞেস করে, আমার মেয়েটা কোথায় বলতে পারো? সমীরের জেঠি একটু বিব্রত হয়ে বলে, তুই হয়তো জানিস তোর স্ত্রী সুষমা অশোককে বিয়ে করেছে। কথাটা শুনতেই সমীরের পুরনো একদিনের কথা মনে পড়ে যায়। সমীর জেলে যাওয়ার কিছুদিন পর সুষমা সমীরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সমীর সুষমাকে বলে, বিশ্বাস করো, আমি নন্দিনীকে খুন করিনি। সুষমা বলে, তাহলে সেদিন বাড়ি ফিরতে তোমার দেরি হয়েছিল কেন? সমীর বলে, তুমি যখন সেদিন জানিয়েছিলে আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। সেলিব্রেট করার জন্য বাস নিয়ে অনেক ঘুরেছি আমি। সুষমা সমীরের কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি বাস নিয়ে ঘোরাঘুরি করেছো ডেড বডি কোথায় ফেলবে সেটা ঠিক করার জন্য, সেলিব্রেট করার জন্য নয়। এরপর সুষমা জানায়, এই পরিস্থিতিতে 2টো সন্তানের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে গর্ভপাত করিয়েছে। তাছাড়া সুষমা চায় না তার সন্তান একজন খুনির সন্তানের পরিচয়ে বড় হোক। তাই সে বেশ নির্বিকার ভঙ্গিতে বলে,
তার এই দুঃসময়ে সমীরের সব থেকে ভালো বন্ধু অশোক তার পাশে থাকতে চায়। নিজের এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষমা অশোককে বিয়ে করতে রাজি হয়েছে, যাতে তার সন্তান একজন ভালো মানুষের সন্তান হিসেবে বড় হতে পারে। সুষমার মুখে এমন কথা শুনে সমীর স্তব্ধ হয়ে যায়। এরপর সুষমা চলে যাওয়ার সময় সমীরকে স্পষ্ট ভাষায় বলে দেয়, তুমি যদি কখনো জেল থেকে ছাড়া পাও, প্লিজ আমাদের সঙ্গে দেখা করতে এসো না। অতীতের কথাগুলো মনে পড়তেই চোখ ভিজে আসে সমীরের। সে বুঝতে পারে নিজের সন্তানের সঙ্গে দেখা করার অধিকারটাও হারিয়ে ফেলেছে সে। সমীর তার জেঠির বাড়ি থেকে বের হতে চাইলে তার জেঠি তাকে একটা পুরনো ফোন আর চার্জার দিয়ে বলে, আজকালকার দিনে ফোন ছাড়া একদম চলাই যায় না, এটা তোর জেঠুর ফোন ছিল, তুই এটা নিজের কাছে রাখ। এরপর সমীরের জেঠি কথায় কথায় বলে ফেলে অশোক এখন একটা মোবাইলের দোকান দিয়েছে, দোকানের অ্যাড্রেসটাও বলে ফেলে সে। পরক্ষণেই সমীরকে সাবধান করে দেয় যেন সেখানে গিয়ে সে কোনো ঝামেলা না করে, কারণ সমীরের একমাত্র মেয়ে হয়তো এতদিনে অশোককেই বাবা বলে চেনে। সমীর তখন কাঁদতে কাঁদতে বলে, যে এখন অন্যের স্ত্রী হয়ে গেছে তাকে নিয়ে আর ভাবি না, কিন্তু আমার নিজের মেয়েকে আমি অন্য কারো হতে দেব না। এর পরের দৃশ্যে আমরা সুষমাকে দেখতে পাই। সুষমা রান্না করছিল। হঠাৎ তুলি এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বাবা ছাড়া পেয়ে গেছে মা, আমার বাবা কোনো অপরাধ করেনি। অর্থাৎ সুষমা আর সমীরের সেই মেয়ে হচ্ছে তুলি। তুলির কথা শুনে সুষমা বিরক্ত হয়ে যায়। সে বলে, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই জানে তোমার বাবা অশোক, আর এটাই সত্যি। তোমার অন্য কোনো বাবা নেই। আর একটু আগে তুমি যে কথাগুলো আমাকে বললে, এগুলো যেন তোমার বাবা জানতে না পারে, সে খুব কষ্ট পাবে। মায়ের কথা শুনে তুলি অনেক কষ্ট পায়। এদিকে জার্নালিস্ট রাকা সমীরকে খুঁজতে খুঁজতে নিজের অ্যাসিস্ট্যান্ট টিনটিনকে নিয়ে সমীরের জেঠির বাড়িতে হাজির হয়। টিনটিন রাকাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে সমীর এই বাড়িতেই আছে? রাকা বলে, একটা মানুষের জীবন থেকে যখন 7 বছর চলে যায়, তখন মানুষটা সেই জায়গাতেই ফিরে আসে যেখান থেকে তার জীবনটা থমকে গিয়েছিল। রাকা এবং টিনটিন সমীরের জেঠির দরজায় নক করলে সমীরের জেঠি রাকাকে চিনতে পারে। রাকা জেঠির কাছে জানতে চায় সমীর এসেছিল কিনা। সমীরের জেঠি রাকাকে সমস্ত ঘটনা জানায়। এদিকে সমীর রাস্তায় বের হতেই একজন পেপার বিক্রেতা সমীরকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে দ্রুত বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে বলে, নন্দিনী মার্ডার কেসের ওই আসামি সমীর ছাড়া পেয়ে গেছে, একটু আগেই ওকে রাস্তায় দেখে আসলাম, ও আমাদের কোনো ক্ষতি করবে না তো? পেপার বিক্রেতার স্ত্রী প্রথমে একটু ভয় পায়, এরপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, লোকটা কিভাবে আমাদের ঠিকানা জানবে? তুমি নিশ্চিন্ত থাকো, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসলে ওই পেপার বিক্রেতা পল্টু আর তার স্ত্রী সোনালি ছিল নন্দিনীর মার্ডার কেসের সাক্ষী। তখনও সোনালি আর পল্টুর বিয়ে হয়নি। প্রেমিক প্রেমিকা হিসেবে তারা মাঝে মধ্যে একসঙ্গে ঘুরতে বের হতো। যেদিন নন্দিনীর মার্ডার হয়েছিল সেদিন সন্ধ্যায়ও পল্টু আর সোনালি ঘুরতে বের হয়েছিল, কিন্তু তার মাঝেই হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। তাই পল্টু আর সোনালি একটা পরিত্যক্ত বাসে আশ্রয় নেয়। আর সেই বাসেই হঠাৎ একটা রক্তাক্ত মৃতদেহ দেখে ভয় পেয়ে যায় পল্টু। আর সেই রক্তাক্ত দেহটাই ছিল নন্দিনীর। এরপর যখন নন্দিনীর মার্ডার কেস আদালতে ওঠে তখন সোনালি সমীরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। এরপরের দৃশ্যে আমরা ধ্রুবকে দেখতে পাই। ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল ধ্রুব। আসলে সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা ধ্রুবর জীবনের এক ভয়ানক অতীত। ধ্রুব যখন ছোট ছিল তার প্রতিবেশী এক দিদি তাকে খুব বাজেভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করেছিল। মেয়েটার নাম ছিল বুলটি। বুলটি নিজে অসংখ্য বার ধ্রুবকে অ্যাবিউজ তো করেছিলই, সেই সাথে নিজের ফ্রেন্ডদেরকে সাথে নিয়েও ধ্রুবর সঙ্গে খুবই অমানবিক আচরণ করেছিল। সেই ট্রমা এখনো ভুলতে পারেনি ধ্রুব। কখনো স্বপ্নে আবার কখনো অবচেতন মনে আজও নাড়া দেয় সেই বীভৎস স্মৃতিগুলো। অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরেও জার্নালিস্ট রাকা সমীরকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ রাস্তায় সমীরের সামনে পড়ে রাকা আর টিনটিন। সমীরই রাকাকে দেখে ডাক দেয়। সমীরকে দেখে রাকার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সমীর ছিল রাকাদের প্রতিবেশী। ছোটবেলায় রাকা অনেকবার সমীরকে ভাইফোঁটা পরিয়েছিল। সেই সূত্রে সমীর আর রাকা একে অপরকে ভাই বোনের মতোই ভালোবাসে আর শ্রদ্ধা করে। রাকা যখন অনেক ছোট ছিল একদিন রাকার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। ওই দিন রাকার পাশে কেউ ছিল না। সমীরই সেদিন রাকার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সমীরের সেই দিনের উপকারের কথা রাকা আজও ভুলতে পারেনি। বর্তমান সময়ে সমীরের যেহেতু এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই, তাই রাকা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। রাতটা সমীর সেখানেই কাটায়, কিন্তু সকাল হতেই সোসাইটির লোকেরা রাকার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। একজন মার্ডার কেসের আসামিকে তারা নিজেদের অ্যাপার্টমেন্টে কিছুতেই রাখতে দেবে না। রাকা প্রতিবাদ করে বলে, এটা আমার ফ্ল্যাট, আমি কাকে রাখবো না রাখবো এটা তো আমার ব্যাপার। কিন্তু সোসাইটির লোকেরা বলে, ফ্ল্যাট আপনার হলেও লিফট, সিঁড়ি এসব তো কমন। আমরা একজন জেল ফেরত খুনির সঙ্গে লিফট, সিঁড়ি এগুলো শেয়ার করতে পারবো না। রাকা তখন আবারও ওদের কথার প্রতিবাদ করে, কিন্তু সমীর এবার রাকাকে থামিয়ে দেয়। সে রাকাকে কোনো রকম ঝামেলায় ফেলতে চাচ্ছিল না, তাই সে নিজে থেকেই রাকার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রাকা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অফিসে বসে রাকা সমীরের কথাই ভাবতে থাকে। কোর্টে যখন সমীরের কেস চলছিল সেই দিনগুলো রাকার স্পষ্ট মনে আছে। সমীর 10 বছর ধরে স্কুল বাসের ড্রাইভার।
তার সাথে পিন্টু নামের একজন খালাসিও ছিল, যে বাচ্চাদেরকে বাসে উঠানো এবং নামানোর কাজ করত। একদিন কোর্টে সমীরের বিপক্ষের উকিল পিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। উকিল পিন্টুকে জিজ্ঞেস করেছিল স্কুলে বাচ্চাদের সঙ্গে সমীরের আচরণ কেমন ছিল। পিন্টু তখন জানায় সমীর এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু বাচ্চারা তাকে একটু ভয় পেত। বাচ্চারা বাসের ভিতর জল ছেটাছিটি করলে সমীর তাদেরকে খুব বকাঝকা করত। বাস নোংরা করাটা সমীরের একদম পছন্দ ছিল না। উকিল তখন জানতে চায় নন্দিনীর সাথে সমীরের এমন কোনো ঝামেলা হয়েছিল কিনা। পিন্টু জানায় নন্দিনীর মার্ডার কেসের 1 মাস আগে সমীর একদিন নন্দিনীকে বকেছিল। নন্দিনীর আঁকাআঁকি অনেক পছন্দ ছিল। ওই দিন বাসের পেছনে সে একটু পেইন্ট করেছিল, তবে এই বিষয়টা সমীরের ভালো লাগেনি, তাই সে একটু বকা দিয়েছিল। এই কথা শুনে উকিল এই বিষয়টাকে ইস্যু করে বিচারকের কাছে বলে তার মানে সমীরের অ্যাঙ্গার ইস্যু আছে। এই সামান্য ব্যাপারটা সমীর মেনে নিতে পারেনি, তাই নন্দিনীকে বকাঝকা করেও তার শান্তি হয়নি। একেবারে প্রাণেই মেরে ফেলেছে মেয়েটাকে। উকিলের কথা শুনে সমীর চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, আমি শুধু ওকে বকা দিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি। প্রেজেন্ট টাইমে ওই দিনের কথাগুলো মনে করে ভীষণ কষ্ট পায় রাকা। ব্যাপারটা বুঝতে পেরে টিনটিন রাকাকে সান্ত্বনা দিতে আসে। রাকা বলে, শরীরের মতো না, মানুষের মনেরও একটা মেরুদণ্ড থাকে, আর কিছু কিছু মানুষের মনের সেই মেরুদণ্ড আমাদের সমাজটা ভেঙে দেয়। টিনটিন বলে, তোমার সমীরদার মনের সেই মেরুদণ্ডকে জোড়া লাগানোর আর কোনো উপায় নেই? রাকা বলে, আছে, তবে তার জন্য আমাদেরকে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে যে নন্দিনীকে হত্যা করেছে। কিন্তু রাকার মাথায় এখন একটাই চিন্তা, আসল অপরাধীকে সে কোথায় খুঁজে পাবে। টিনটিন বলে, 7 বছর আগে তোমার সমীরদা যেখানে থাকতো সেখানে চলো, সেখানে অবশ্যই কোনো ক্লু পাওয়া যাবে। টিনটিনের আইডিয়াটা রাকার বেশ পছন্দ হয়। এদিকে অশোক রাতের বেলা অনেক অস্থির হয়ে পড়ে। সুষমা জানতে চায় কি হয়েছে। অশোক তখন ভয়ার্ত কণ্ঠে বলে, 7 বছর পর সমীর ফিরে এসেছে, আমি ওকে চিনি, ও যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করবেই। ও তো তুলির আসল বাবা, ও যদি তুলিকে নিজের সাথে করে নিয়ে যায়, আমি তুলিকে ছাড়া কিভাবে বাঁচবো? সুষমা বলে, শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? তুমি যে এত আদর যত্ন করে তুলিকে বড় করে তুললে, এর কি কোনো মূল্য নেই? সমীর যখন জেলে ছিল তুমি তুলির সমস্ত আবদার পূরণ করেছ। তুলির যখন যা প্রয়োজন চাওয়ার আগে তুমি ওর সামনে হাজির করেছ। কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলনি মেয়েটার সাথে। নিজের সন্তানকে ভালোবাসা যতটা সহজ, অন্যের সন্তানকে আপন করে নেওয়াটা কিন্তু ঠিক ততটাই কঠিন। তুমি সেই কঠিন কাজটাই করেছ, আর তাই তুলির বাবা শুধু তুমি, আর কেউ নয়। কিন্তু অশোক কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারে না। সে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। পাশের ঘরে তুলিও বাবার ছবি বুকে নিয়ে অঝরে কাঁদছে। তার ভীষণ ইচ্ছে হয় তার জন্মদাতা বাবার কাছে যেতে, তার আদর পেতে, কিন্তু মায়ের বারণ আর অশোকের ভালোবাসা আটকে রেখেছে তুলিকে। অন্যদিকে সমীর তার জেঠির নিষেধ অমান্য করে অশোকের দোকান খুঁজতে বেরিয়ে পড়ে। সে ওই এলাকায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে অশোকের দোকান কোনটা। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে অশোকের দোকানের সামনে পৌঁছে যায়। তুলি তখন অশোকের দোকানেই ছিল। স্কুলে যাওয়ার আগে সে অশোকের কাছে একটা দরকারে এসেছিল। কাজ শেষে অশোক তুলিকে ট্যাক্সিতে তুলে দেয়। দূর থেকে সবকিছু দেখছিল সমীর। অশোকের কাছে নিজের মেয়েকে দেখে প্রচন্ড রাগ হয় তার। তুলির ট্যাক্সিটা চলে যেতেই অশোকের চোখ পড়ে সমীরের দিকে। সমীরকে দেখেই ঘাবড়ে যায় অশোক। অশোক জানে সমীর তার উপর অনেক রেগে আছে, তাই সে অশোককে বসিয়ে খোলাখুলি কথা বলে। অশোক বলে, অনেক সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। সমীর বলে, এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি জেলে ঢোকার সাথে সাথে আমার বউকে নিজের বউ বানিয়ে নিলি? কেন আমার মেয়েটাকে নিজের মেয়ে বানাতে হলো তোর? অশোক বলে, তুই জেলে যাওয়ার পর সুষমা অনেক অসহায় হয়ে পড়েছিল। তুলিকেও স্কুল থেকে বের করে দিয়েছিল। ওই সময় ওদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না। সমীর রেগে গিয়ে বলে, তাহলে সুষমার গর্ভের সন্তানকে মারার জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলি কেন? অশোক বলে, তুই ভুল জানিস, সুষমার গর্ভের সন্তানকে মারা হয়নি, ওর মিসক্যারেজ হয়েছিল। আশেপাশের সবাই সুষমাকে খুনের স্ত্রী আর তুলিকে খুনের মেয়ে বলতে শুরু করেছিল। সুষমা ওই সময় অনেক মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারায় তার মিসক্যারেজ হয়েছিল। এরপর অশোক বলে, তোর ওই সন্তানের মৃত্যুর জন্য আসলে তুই দায়ী। তোর কর্মের জন্য তোর সন্তান গর্ভেই মারা গেছে। এই কথা শুনে সমীর অনেক রেগে যায়। সে একটা ধারালো জিনিস দিয়ে অশোকের ওপর অ্যাটাক করতে যায়। অশোক সমীরকে সরিয়ে দিয়ে বলে, আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি। এক বাচ্চার মাকে বিয়ে করার অপরাধে আমার পরিবার আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি চাইলে নিজেরও একটা সন্তান নিতে পারতাম, কিন্তু তুলির কথা চিন্তা করে আমি কখনো সন্তান নেইনি। আমি বাবা হিসেবে তুলির জন্য যা যা করতে পারি তা তুই কখনো করতে পারবি না। সমীর এবার ইমোশনাল হয়ে বলে, আজ আমার তুলির জন্মদিন না, কেক আনিয়েছিস ওর জন্য? অশোক বলে, হ্যাঁ, সন্ধ্যাবেলা কেক কাটবো আমরা। ও আমার কাছে বার্থডে গিফট হিসেবে একটা ফোন চেয়েছে, আর তুলির মা তুলির জন্য একটা রূপার নুপুর বানিয়েছে। সমীর কাঁদতে কাঁদতে বলে, আজকের দিনে আমার মেয়েটাকে একবার দেখতে দিবি? অশোক তখন সমীরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এর পরের দৃশ্যে আমরা নন্দিনীর মা দেবযানীকে দেখতে পাই।
দেবযানী নন্দিনীর ছবির সামনে বসে তার স্মৃতিচারণ করছিল। সমীরের ছাড়া পাওয়ার খবর তাদের হৃদয়ের পুরনো ক্ষতগুলোকে আবারও নতুন করে জাগিয়ে তুলেছে। এখানে ফ্ল্যাশব্যাকে আদালতের দৃশ্য দেখানো হয়। আদালতে উকিল নন্দিনীর মাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। নন্দিনীর মা তখন জানিয়েছিল যে একদিন বাসে আঁকিবুকি করার জন্য সমীর নন্দিনীকে অনেক বাজেভাবে বকেছিল। বাড়ি ফিরে নন্দিনী অনেক কান্নাকাটি করেছে। তাই নন্দিনীর বাবা স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে বিচারও দিয়েছিল। সেদিন প্রিন্সিপাল সমীরকে ডেকে সাবধান করে বলেছিল এরপর কখনো এমন হলে সমীরকে চাকরি থেকে বের করে দেবে। এইসব কথা শুনে উকিল বলে নিশ্চয়ই এই অপমান সমীর সহ্য করতে পারেনি, আর তাই সে নন্দিনীকে হত্যা করেছে। সিন প্রেজেন্টে চলে আসে। এখানে আমরা রাকাকে দেখতে পাই। রাকা অফিসের কাজ ঠিকমতো না করে সমীরের কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় রাকার বস রাকার সঙ্গে অনেক রাগারাগি করে। অন্যদিকে সন্ধ্যা হতেই তুলির বার্থডে পার্টি শুরু হয়। তুলি তার বার্থডেতে ধ্রুবকেও ইনভাইট করেছিল। তুলি প্ল্যান করে রেখেছিল যে ধ্রুবকে আজ সে প্রপোজ করবে। পার্টি শুরু হওয়ার আগেই সুষমা আর অশোক তুলিকে ডেকে নিয়ে বার্থডে গিফটের ফোন আর নূপুর দেয়। সুষমা তুলিকে নূপুরগুলো পায়ে পড়তে বলে, কিন্তু তুলি আবার ওই দিন একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিল। ওই ড্রেসের সঙ্গে ট্র্যাডিশনাল নূপুরটা মানাচ্ছিল না, তাই তুলি নূপুরগুলো পরতে চাচ্ছিল না। কিন্তু মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে নূপুরগুলো তাকে পরতেই হয়। এরই মাঝে ধ্রুব সেখানে চলে আসে। ধ্রুব এসেছে শুনেই তুলি ছুটে আসে বাইরে। তুলির গেট আপ আর পায়ের নূপুর দেখে অবাক হয়ে যায় ধ্রুব। পার্টির মাঝখানে তুলি তার পেন্টিং দেখানোর কথা বলে ধ্রুবকে ছাদে নিয়ে যায়। সেখানে তুলি ধ্রুবকে প্রপোজ করে এবং জোরপূর্বক তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধ্রুব তুলিকে ইগনোর করে চলে যায়। দূর থেকে এই সমস্ত কিছু দেখছিল সমীর। এতদিন পর মেয়েটাকে চোখের সামনে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে সে। এদিকে রাতের বেলা রাকা নন্দিনীর কেসটা নিয়ে রিসার্চ করছিল। তখন রাকার ল্যাপটপে একটা ছবি দেখে রাকার বাবা জানায় সেই ছবিটা সম্পর্কে জানে। এই ছবির ঘটনাটা হাজিডিঙ্গা নামের একটা জায়গায় ঘটেছে। সাথে সাথে রাকা টিনটিনকে কল করে ব্যাপারটা জানায়। টিনটিন তখন একটা গ্যারেজে ছিল। হঠাৎ তার স্কুটিটা নষ্ট হয়ে যাওয়ায় টিনটিন তার পরদিন সকালে টিনটিন গ্যারেজে স্কুটি আনতে গেলে হঠাৎ সমীরকে দেখে থমকে যায়। সে শুনতে পায় সমীর ওই গ্যারেজ মালিককে বলছে সে আর এই গ্যারেজে কাজ করবে না। এটা শুনে গ্যারেজ মালিক রেগে সমীরের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, কারণ সমীর তো মাত্র তার আগের দিনই গ্যারেজের কাজে জয়েন করেছিল, আর আজই এসে বলছে সে কাজ করবে না। টিনটিন তৎক্ষণাৎ বিষয়টা রাকাকে জানালে রাকার সাথে সাথে অফিস থেকে বেরিয়ে যায়। রাকার বস সুব্রত বিষয়টা দেখে বেশ বিরক্ত হয়, কিন্তু রাকা সেটা খেয়াল করে না। অফিস থেকে বেরোনো মাত্রই তার বস তাকে ফোন করে, কিন্তু রাকা তার কলটা কেটে দিয়ে বেরিয়ে যায়। ওদিকে টিনটিন সমীর আর গ্যারেজ মালিকের ঝগড়ার মধ্যে ঢুকে বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করে। সে আসলে রাকার পৌঁছানো পর্যন্ত সমীরকে সেখানে আটকে রাখতে চাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও সে সমীরকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। বরং তার কথায় বিরক্ত হয়ে সমীর আগেভাগেই বেরিয়ে যায়। আর সেটা দেখে গ্যারেজ মালিক উল্টো টিনটিনের ওপরেই ক্ষেপে যায়। সৌভাগ্যবশত ততক্ষণে ডাকা সেখানে পৌঁছে গিয়েছিল। সে সমীরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার সমুদা, তুমি আমার ফোন ধরছো না কেন? তখন সমীর বলে, আমি আসলে অশোককে কথা দিয়েছিলাম যে তুলির সঙ্গে একবার দেখা করেই আমি এখান থেকে চলে যাব। সমীর সেখান থেকে যেতেই চাচ্ছিল, কিন্তু রাকা আর টিনটিন মিলে তাকে জোর করে একটা চায়ের দোকানে নিয়ে গিয়ে বসায়। আর সমীরকে জিজ্ঞেস করে, তুমি তুলির সঙ্গে দেখা করেছো? সমীর বলে, হ্যাঁ, দূর থেকে দেখেছি, অনেক বড় হয়ে গেছে মেয়েটা। রাকা তখন ইমোশনাল হয়ে বলে, তোমার কি একবারও মন চাইনি তুলির সঙ্গে সামনাসামনি গিয়ে একবার কথা বলতে, বাবা হিসেবে তার সামনে দাঁড়াতে? সমীর তখন বলে, আমি চাইলেও সেটা পারবো না। এই সমাজ আর কখনোই আমাকে আগের মতো চোখে দেখবে না। রাকা তখন তাকে আশ্বস্ত করে বলে, কেন দেখবে না? একবার খুনি ধরা পড়লেই সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। সমীর তখন এক বুক আশা নিয়ে রাকাকে বলে, সত্যি খুনি ধরা পড়বে? রাকা বলে, অবশ্যই পড়বে, আর সে ধরা পড়লে তুমি আবারও তুলির বাবা হয়ে তার সামনে দাঁড়াতে পারবে। এই কথা শুনে সমীরের মনেও একটু আশা জাগে। এরপর রাকা নন্দিনীর ওই ছবিটার ব্যাপারে সমীর আর টিনটিনকে জানায়, যেটা সে তার বাবার কাছ থেকে জেনেছে। আসলে রাকা যখন ল্যাপটপে নন্দিনীর ছবিটা নিয়ে রিসার্চ করছিল, তখন তার বাবা এসে ছবিটা দেখে তাকে জিজ্ঞেস করে, এই ছবিটা তুই কোথায় পেলি? এটা তো হাজিডিঙ্গার 10-12 বছর আগের একটা ইনসিডেন্টের ছবি। ওই সময় হাজিডিঙ্গায় একটা আশ্রম ছিল। সেই আশ্রমের পাশেই একটা মেয়েকে ঠিক একইভাবে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমি কিছুদিন ছিলাম সেই আশ্রমে, এজন্যই ঘটনাটা জানি। এখন রাকার মনে হচ্ছিল হাজিডিঙ্গার ওই কেসটার সঙ্গে নন্দিনীর কেসটার কোনো কানেকশন আছে, আর নিশ্চয়ই হাজিডিঙ্গার ওই মেয়েটার কেসের ব্যাপারে ঘাটাঘাটি করলেই নন্দিনীদের কেসটারও খোলাসা হবে। হয়তো আসল খুনিও সামনে আসবে। তাই তারা পরদিন সকালেই হাজিডিঙ্গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে ধ্রুব এক মনে ছবি এঁকে যাচ্ছিল, আর বারবার অতীতের সেই কথাগুলো এবং তুলির কথা ভাবছিল। হয়তো অতীতের সেই ট্রমার কারণে সে তুলির ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। এক পর্যায়ে দেখা যায় সে আসলে তুলির ছবি আঁকছিল। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সেও তুলিকে ফোন করে জানিয়ে দেয় যে সে তুলিকে ভালোবাসে। তবে তার এই ভালোবাসার স্বীকারোক্তির পেছনে কোনো একটা রহস্যের গন্ধ পাওয়া যায়।
এমনকি তুলির সঙ্গে কথা বলা শেষ করে সে তুলির ছবিটা একটা পেন্টিং নাইফ দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে। এখন এই রহস্যটা যে কি সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর আমাদেরকে আবারও অতীতের কিছু ঘটনা দেখানো হয়। ধ্রুব তখন বসে তার মায়ের কাছে ড্রয়িং ক্লাস করছিল। এমন সময় বুলটি এসে তাকে ইশারায় কাছে রাখতে শুরু করে। প্রথমে ধ্রুব যেতে চায় না, কিন্তু শেষমেশ বুলটির চোখ রাঙানিতে সে বাধ্য হয়ে বুলটির কাছে যায়। সে ধ্রুবকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ধ্রুব বারবার তাকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বুলটির তাতে কিছুই এসে যায় না। এমন সময় ধ্রুবর মা সেখানে চলে আসে। তাকে দেখে বুলটি আর ধ্রুব দুজনেই খুব ভয় পেয়ে যায়। এদিকে বর্তমানে রাকার বস সুব্রত তাকে কেবিনে ডেকে গতদিন রাকার তাকে অ্যাভয়েড করা নিয়ে ইনিয়ে বিনিয়ে নানা রকম অপমানজনক কথা বলতে শুরু করে। কিন্তু রাকা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে ছিল, তাই সে সরাসরি বলে দেয়, ওই দিন আমার খুব ইমার্জেন্সি ছিল, তাই আমি বাধ্য হয়ে আপনার কলটা কেটেছি। কিন্তু সুব্রত তার কথা মানতে চায় না। সে রেগে বলে, কিসের এমন ইমার্জেন্সি? তোমার বাড়িতে কেউ অসুস্থ? কেউ অ্যাক্সিডেন্ট করেছে? রাকা তখন কোনো কথা বলতে পারে না। এরপর সুব্রত তাকে জানিয়ে দেয় যে সে রাকার এমন খামখেয়ালিপনা নিয়ে অথরিটির কাছে কমপ্লেন করেছে। সেই সাথে এটাও বলে, তোমাকে দেখতে তো খারাপ না, যথেষ্ট বুদ্ধিও আছে, এখন হায়ার অথরিটিকে কিভাবে পটাবে? শরীর দেখিয়ে? আইডিয়াটা কিন্তু খারাপ না, কাজে লাগিয়ে দেখতে পারো। সুব্রতর কথা শুনে রাকার মাথাটা একদম গরম হয়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে একদম শান্ত রেখে সুব্রতকে বলে, আমি জানি আপনি এরকম কথাই বলবেন, শুধু আজকে না, এর আগেও আপনি এরকম অনেক কথাই বলেছেন। আর তাই আমি যখনই আপনার কেবিনে আসি আমার ফোনের রেকর্ডারটা অন করে রাখি। এই যে আপনি এখন যে কথাগুলো বললেন সব কথাগুলো রেকর্ড হয়ে গেছে। এগুলো যদি আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিই তাহলে আপনি নিজের চেয়ারটা কিভাবে বাঁচাবেন সেটা ভাবুন, আমাকে নিয়ে পরে ভাবলেও চলবে। এই কথা শুনে সুব্রত ভীষণ ভয় পেয়ে যায়। সে রাকাকে রিকোয়েস্ট করতে থাকে ওই রেকর্ডিংটা হায়ার অথরিটিকে না দেওয়ার জন্য, কিন্তু রাকা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে ধ্রুব তুলির বাড়িতে এসে তাকে আর্ট শেখাচ্ছিল। এমন সময় সুষমা এসে ধ্রুবকে চা দেয় এবং তাকে জানায় যে সে একটু বাজারের দিকে যাচ্ছে। বাড়িতে ওই সময় ধ্রুব আর তুলি ছাড়া কেউ ছিল না, তাই তুলি সেই সুযোগে ধ্রুবর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ধ্রুব তবুও তাকে বাধা দিতে থাকে। এটা দেখে তুলি জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? তখন ধ্রুব বলে, এখন না, আমাদের প্রথম মুহূর্তটা স্পেশাল হবে। তোমার সিলেকশন হওয়ার পর আমি তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। এই কথা শুনে তুলি খুব খুশি হয়ে যায়। ওদিকে রাকা আর টিনটিন অফিস থেকে বেরিয়ে হাজিরিঙার কেসটা নিয়ে ডিসকাস করছিল। টিনটিন বলে, এত বড় একটা এরিয়াতে গিয়ে ওই মেয়েটাকে আমরা কিভাবে খুঁজবো? রাকা বলে, এত সিরিয়াস একটা কেস যেহেতু নিশ্চয়ই এলাকার লোকজন কিছু একটা জানবে, কিন্তু সমস্যা হলো সুব্রত তো আমাদের এভাবে যেতে দেবে না। তখন টিনটিন বলে, তাহলে এই সুব্রতর কি করবে বলো তো, লোকটা খুব জ্বালায়। তখন রাকা বলে, চিন্তা করিস না, একটা টেক্কার তাস পেয়েছি, শুধু সেটা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি। এসব কথা শেষে তারা রওনা হয়ে যায় হাজিডিঙার উদ্দেশ্যে। সেখানে গিয়ে লোকাল কিছু লোকেদের কাছ থেকে তারা জানতে পারে মারা যাওয়া ওই মেয়েটার নাম ছিল বিন্তি। তারা বিন্তির অ্যাড্রেস নিয়ে সোজা তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু রাকারা যখন বিন্তির বাবাকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চায় তখন বিন্তির বাবা রেগে মেগে একেবারে আগুন হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় বিন্তির ব্যাপারে সে কোনো রকম কথা বলতে চায় না। এই বলে সে রাকাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বিন্তির মা অবশ্য কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বিন্তির বাবা তাকেও সেই সুযোগটা দেয় না। রাকারা যখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল তখনই বিন্তির ভাই তাদেরকে ফলো করতে শুরু করে। বাড়ি থেকে বেশ কিছুটা দূর পার হয়ে এসে সে রাকাদেরকে থামায় এবং জানায় যে বিন্তির ব্যাপারে সে রাকাদের কিছু বলতে চায়। সে পুলিশকেও এই বিষয়গুলো বলতে চেয়েছিল, কিন্তু তার বাবা এবং পিসিরা তার মুখ খুলতে দেয়নি। আসলে বিন্তি ছোটবেলা থেকে বাঁ হাতি অর্থাৎ লেফটি ছিল। এই কারণে বিন্তির বাবা এবং পিসিরা তাকে অলক্ষী মনে করত। পান থেকে চুন খসলেই মেয়েটাকে প্রচন্ড মারধর এবং গালাগাল করত তার বাবা। বিন্তির মা আর ভাই তাকে আটকাতে চেয়েও পারেনি। একদিকে তারা এসব নিয়ে কথা বলছিল, আর অন্যদিকে সমীর গিয়ে দেখা করে অশোকের সঙ্গে। অশোক তাকে বলে, তুই না বলেছিলি তুলির সঙ্গে একবার দেখা করেই চলে যাবে? দেখ, ও এখন আমাকে বাবা বলে ডাকে, অযথা ঝামেলা বাড়াস না। তখন সমীর বলে, ও কি জানে আমি কেন জেলে গিয়েছিলাম আর কেন জেল থেকে বেরিয়েছি? অশোক বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না, ওর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি আমার। সমীর বলে, আমার মেয়েকে আমি চিনি, ও ছোটবেলা থেকে খুব চাপা স্বভাবের, ও সবই জানে কিন্তু কাউকে কিছু বলে না। আমাকে একটু সময় দে, আমি শুধু আমার মেয়ের কাছে এটা প্রমাণ করতে চাই যে আমি খুনি নই। অশোক তখন আর কোনো কথা বাড়ায় না, শুধু বলে, তোর যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলিস। তখন সমীর তাকে রিকোয়েস্ট করে তুলির আঁকা কয়েকটা ছবি তাকে এনে দিতে। তাই অশোকও তার কথা মতো বাড়ি ফিরে নানা বাহানায় তুলির আঁকা কিছু ছবি তাকে এনে দেয়, কিন্তু আসল কারণটা কাউকে বলে না। ওদিকে বিন্তির ভাইয়ের কাছ থেকে রাকারা জানতে পারে যে বিন্তির আঁকার খুব শখ ছিল, সে বাম হাতেই খুব সুন্দর ছবি আঁকত। তবে এই বিষয়টা বিন্তির বাবা একদম পছন্দ করত না,
এই কারণে বিন্তি যখনই সুযোগ পেত লুকিয়ে লুকিয়ে ছবি আঁকত। সে শহরে গিয়ে বড় ভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখত। একটা আর্টের স্কুলে ভর্তিও হয়েছিল সে। আর সেখানেই তার সঙ্গে দেখা হয় রঙিন নামের একটা ছেলের। দেখতে দেখতে রঙিনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বিন্তির। আর সেই ভালো বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিতেও বেশি একটা সময় লাগে না। আর এই বিষয়টা বিন্তির ভাই ছাড়া আর কেউ জানতো না। এরপর হঠাৎ একদিন বিন্তির বাবা বিন্তির বিয়ে ঠিক করে, কিন্তু পাত্রপক্ষ দেখতে আসলে বিন্তি যখন তাদেরকে বাম হাতে চা সার্ভ করে তখন লোকগুলো মনে করে মেয়েটার মধ্যে কোনো ম্যানার্স নেই। তাই তারা বিন্তি এবং তার পরিবারকে অপমান করে সেখান থেকে চলে যায়। এতে বিন্তির বাবা আবারও বিন্তিকে প্রচণ্ড মারধর করে। বিন্তিও তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বিয়ে করবে না। এতে বিন্তির বাবা আরও বেশি রেগে গিয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তাই একটা পর্যায়ে বিন্তি সিদ্ধান্ত নেয় যে সে রঙিনের সঙ্গে শহরে পালিয়ে যাবে। সেখানে গিয়ে দুজন নিজেদের একটা নতুন জগৎ সাজাবে। রাতে যখন বিন্তি চুপিসারে পালাচ্ছিল তখন তার পায়ের নূপুরের শব্দ শুনে তার ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে বিন্তিকে পালাতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কি করছিস এসব? তখন বিন্তি তাকে সবটা জানালে তার ভাইও আর আপত্তি করে না, কারণ সে তো জানে তার বোনকে এই বাড়িতে ঠিক কতটা অত্যাচার সহ্য করতে হয়। সেও ভেবেছিল তার বোনটা এখান থেকে বেরিয়ে অনেক ভালো একটা জীবন পাবে, কিন্তু দুঃখের বিষয় তার পরদিনই বিন্তির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। টিনটিন যখন ছেলেটাকে জিজ্ঞেস করে তার কাছে বিন্তির কোনো ছবি আছে কিনা, তখন ছেলেটা জানায় বিন্তির মৃত্যুর পর বিন্তির বাবার সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছে। তাই বিন্তির কোনো ছবি বা তার কোনো জিনিস ওই বাড়িতে নেই। বিন্তির ভাই শুধুমাত্র বিন্তির হাতে আঁকা কয়েকটা ছবি বাঁচাতে পেরেছিল, তাছাড়া আর কিছুই বাকি নেই। রাকা তখন তাকে জিজ্ঞেস করে, এত বড় একটা ঘটনা নিয়ে গ্রামের লোকেরা কোনো উচ্চবাচ্য করেনি কেন? এটা নিয়ে তো তেমন কোনো বড় নিউজও করা হয়নি। তখন ছেলেটা জানায় যে তাদের এলাকার এমএলএ তার বাবাকে টাকা দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দিয়েছিল। সামনে ইলেকশন ছিল, তাই সে নিজের এলাকায় কোনো ঝামেলা চাচ্ছিল না। এই কথা শুনে রাকারা সেখান থেকে ফিরে আসে। সবকিছু শোনার পর রাকার সন্দেহ হচ্ছিল যে বিন্তির খুনটা ওই রঙিন নামের ছেলেটাই করেছে, কিন্তু নন্দিনীর কাছে তো রঙিন নামের কোনো মানুষের উল্লেখ নেই। তাহলে নন্দিনীর খুনটা কে করলো? এর উত্তর জানার জন্য তারা এবার নন্দিনীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নন্দিনীর বাবা তো ওদিকে সমীরের ছাড়া পাওয়ার বিষয়টা নিয়ে ভীষণ রেগেছিল। সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে এই কেস নিয়ে সে হাইকোর্ট পর্যন্ত যাবে, কিন্তু রাকাও নাছোড়বান্দা। সে নন্দিনীর বাবাকে বোঝানোর চেষ্টা করে যে খুনি অন্য কেউ হতে পারে, তবে নন্দিনীর বাবা সেটা তো মানতে চাই না, উল্টো রাকাদেরকে বাড়ি থেকে একরকম তাড়িয়ে দেয়। তবে রাকা যখন নন্দিনীর বাবার সঙ্গে কথা বলছিল তখন নন্দিনীর মায়ের চেহারার হাবভাব দেখে রাকার মনে একটু সন্দেহ জাগে। তাই নন্দিনীর বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে সেই সুযোগে রাকারা আবারও নন্দিনীদের বাড়িতে যায়। নন্দিনীর মা তখন ফ্যামিলি অ্যালবামে নন্দিনীর ছবিটা দেখে কান্না করছিল আর বলছিল, আমাকে ক্ষমা করে দিস মা, আমার কারণে তোর আসল খুনি ধরা পড়েনি। এমন সময় রাকারা সেখানে গেলে নন্দিনীর মা বেশ ঘাবড়ে যায়। রাকা তাকে বলে, দেখুন, নন্দিনীর কেসটা নিয়ে আপনি এতদিন যেটা কাউকে বলতে পারেননি সেটাই আমরা আপনার কাছে জানতে এসেছি। আমি জানি আপনি কিছু একটা লুকোচ্ছেন, অন্তত মেয়ের কথা ভেবে আমাদেরকে সেটা বলুন। নন্দিনীর মা তো প্রথমে পুরো বিষয়টা অস্বীকার করে যায়, কিন্তু রাকার বারবার অনুরোধ করায় ফাইনালি সে রাকাকে সবকিছু বলতে রাজি হয়ে যায়। তার কাছ থেকে রাকা জানতে পারে যে নন্দীও লেফটি ছিল এবং সেও ছবি আঁকতে ভীষণ পছন্দ করত। তবে তার এই ছবি আঁকার ব্যাপারটা নন্দিনীর বাবা মোটেও পছন্দ করত না। এই কারণে নন্দিনী সব সময় আপসেট থাকতো। তাই মেয়ের কথা ভেবে নন্দিনীর মা তার বাবাকে না জানিয়ে মেয়ের আর্ট শেখার ব্যবস্থা করে। সেও ধ্রুবরই স্টুডেন্ট ছিল এবং দুর্ঘটনার দিন সে তার আর্টের জিনিসপত্র নিতে ভুলে গিয়েছিল। তাই স্কুলে গিয়ে তার মাকে বিষয়টা জানালে তার মা স্কুল ছুটির সময় তাদের গলির মোড়ে নন্দিনীর আর্টের সরঞ্জাম নিয়ে দাঁড়িয়েছিল। নন্দিনী বাস থেকে নেমে তার মায়ের কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে আর্টের ক্লাসে চলে যায়। সামনেই তার আর্টের কম্পিটিশন ছিল, এই কারণে টিচার স্পেশালি তার পার্সোনাল ক্লাস নিত, যে কারণে এই ক্লাসের ব্যাপারে অন্য কেউ জানতো না। এতটুকু শোনার পরেই রাকার মনে একটু খটকা লাগে। সে নন্দিনীর মাকে বলে, তার মানে নন্দিনী ওই দিন বাস থেকে নেমে গিয়েছিল, অর্থাৎ সমীর দা এখানে খুনটা করেনি। আর খুনের ব্যাপারে তার তো তাহলে কিছু জানারও কথা না। নন্দিনীর মা তখন আর কিছুই বলতে পারে না, কারণ তারও কোথাও না কোথাও মনে হচ্ছিল সমীর তার মেয়েকে খুন করেনি। তো রাকা যখন নন্দিনীর মায়ের সঙ্গে কথা বলছিল তখন টিনটিন তাদের ফ্যামিলি অ্যালবাম নিয়ে দেখতে শুরু করে। সেখান থেকেও একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে টিনটিনের, তবে সেটা সে তখন বলে না। নন্দিনীর মায়ের সঙ্গে কথা শেষ করে সেখান থেকে বেরোনোর পর রাকার সন্দেহ এবার যায় আর্ট শিক্ষক ধ্রুবর ওপর। কিন্তু সমস্যা হলো, রাকা যে ভাবছিল বিন্তি আর নন্দিনীর খুনি একই হতে পারে, সেই থিওরি তো ম্যাচ করছে না। এখানে একজন সাসপেক্টের নাম ধ্রুব আর একজনের নাম রঙিন, এটা নিয়ে বেশ চিন্তায় ছিল রাকা। অন্যদিকে ধ্রুব তার মায়ের একটা পেন্টিং খুব মনোযোগ দিয়ে দেখছিল আর অতীতের স্মৃতিচারণ করছিল। ওই দিন যখন ধ্রুবর মা বুলটি আর ধ্রুবকে একসঙ্গে দেখে ফেলে তখন ধ্রুবর মা বুলটির ওপর ভীষণ রেগে যায়।
সে বুলটিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে প্রচণ্ড রাগারাগি করে। আসলে বুলটির মায়ের চরিত্র খুব একটা ভালো ছিল না, এটা নিয়ে পাড়ার সবাই কানাঘুষা করত। তাই ধ্রুবর মা তাকে বলে, তোর মা যেমন চরিত্রহীন ছিল তুইও তেমনটাই হয়েছিস। শেষে কিনা তুই আমার সাদাসিধে ছেলেটার দিকে নজর দিয়েছিস, আমি এর একটা বিহিত করেই ছাড়ব। বুলটি তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ধ্রুবর মা শান্ত হয় না। একটা পর্যায়ে বুলটির রাগের মাথায় তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। আর এই বিষয়টা ধ্রুব আড়াল থেকে দেখতে পায়। এই সমস্ত ঘটনার কারণে ধীরে ধীরে তার মনটা বিষিয়ে যেতে শুরু করে। এসব ভেবে ধ্রুব তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, মা, আমি আরও একটা বুলটি পেয়ে গেছি। এরপর সে ছবির পেছন থেকে একটা পেন্টিং নাইফ বের করে, আর সেখানেই এই গল্পের আসল রহস্য সামনে আসে। জানা যায় যে বিন্তি আর নন্দিনীর খুনের পেছনে থাকা সেই রহস্যময় ব্যক্তি আর কেউ নয়, বরং ধ্রুবজ্যোতি মিত্রই ছিল। বুলটির কাছ থেকে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার কারণে তার মন এতটাই বিষিয়ে গিয়েছিল যে সে একটা সাইকোপ্যাথে পরিণত হয়, আর একে একে বিন্তি এবং নন্দিনীর মতো মেয়েদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে মারতে শুরু করে। আর এটাও বলার অপেক্ষা থাকে না যে ধ্রুবর পরবর্তী টার্গেট তুলি। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, তুলি কি ধ্রুবর হাত থেকে বাঁচতে পারবে, নাকি তার পরিণতিও নন্দিনী আর বিন্তির মতোই হবে? এটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো নন্দিনীর মায়ের সঙ্গে কথা বলা শেষ করে রাকা নন্দিনীর মাকে সঙ্গে নিয়েই পৌঁছে যায় সমীরের বাড়িতে। সেখানে নন্দিনীর মা সমীরকে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানি আপনি কোনো অপরাধ করেননি, তারপরেও পরিবারের চাপে আমাকে মুখটা বন্ধ রাখতে হয়েছে। না হলে নন্দিনীর বাবা যদি জানতে পারতো আমি তাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছি, তাহলে অনেক হাঙ্গামা করত। তবে এখন আর সমীরের সেসব নিয়ে কোনো আক্ষেপ ছিল না। কথায় কথায় নন্দিনীর মায়ের চোখ পড়ে দেওয়ালে টানিয়ে রাখা তুলির আঁকা কিছু পেন্টিংয়ের দিকে। সে জিজ্ঞেস করে, এই ছবিগুলো কে এঁকেছে? সমীর তখন বলে, তার এক বন্ধুর মেয়ে। কিন্তু রাকা তাকে থামিয়ে দিয়ে বলে, কোনো বন্ধুর মেয়ে নয়, এটা সমীরদার মেয়ে তুলির আঁকা ছবি। নন্দিনীর মা তখন বলে, তুলিও তাহলে নিশ্চয়ই ধ্রুব স্যারের স্টুডেন্ট, আঁকার ধরনটা একদমই একই রকম। এরপর নন্দিনীর মা সেখান থেকে চলে গেলে রাকা ওই ছবিগুলো ভালোভাবে চেক করে। তার মধ্যে একটা ছবি বিশেষভাবে নজরে পড়ে তার, কারণ ঠিক এমনই একটা ছবি সে নন্দিনীর বাড়িতেও দেখেছিল। নন্দিনী এঁকেছিল ছবিটা। শুধু তাই নয়, সে এটাও বুঝতে পারে যে তুলিও লেফটি। এসব দেখে রাকার মনে আবারও একটু খটকা লাগে। ওদিকে তুলি আর্ট কম্পিটিশনে সিলেক্ট হয়ে গিয়েছিল, কিছুদিনের মধ্যেই তার কম্পিটিশন শুরু হয়ে যাবে। এখন ধ্রুব তো আগে থেকেই তাকে বলে রেখেছিল যে সিলেকশন শেষ হলে সে তুলিকে নিয়ে স্পেশাল কোনো জায়গায় যাবে। তাই তুলি তাকে জিজ্ঞেস করে সে কম্পিটিশনের জন্য কোনো স্পেশাল ক্লাস করাবে কিনা, কিন্তু ধ্রুব তুলির বাবা মায়ের সামনে সেটা অস্বীকার করে যায়। এরপর ধ্রুব বাইরে বেরিয়ে এলে তুলি তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি না বলেছিলে স্পেশাল কোথাও নিয়ে যাবে? ধ্রুব তখন বলে, কিছু কথা তোমার আর আমার মধ্যেই থাক না, সবকিছু সবাইকে জানাতে নেই। এটা শুনে তুলি খুব খুশি হয়ে যায়। দেখতে দেখতে তুলির কম্পিটিশনের দিন চলে আসে। অশোক তখন সমীরকে জানায় যে তার মেয়ে একটা বড় আর্ট কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে, যদি ও র্যাঙ্ক করতে পারে তাহলে প্রাইম মিনিস্টারের হাত থেকে পুরস্কার পাবে। এই কথা শুনে সমীরের খুব গর্ব হয়। অশোক সেটা বুঝতে পেরে তাকে বলে, তুই যাবি আমার সাথে? সমীর এটা শুনে তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। ওদিকে রাকা আর টিনটিন মিলে ওই কেসের বিষয়টা নিয়ে ডিসকাস করছিল, কিন্তু তারা কোনো রকম কুল কিনারা করতে পারছিল না। অবশ্য বিন্তি আর নন্দিনীর মধ্যে বেশ কিছু মিল তারা খুঁজে পেয়েছিল, যেমন দুজনে লেফটি, তারা আঁকতে খুব ভালোবাসতো। কিন্তু সমস্যা হলো দুটো ক্ষেত্রে সন্দেহভাজন লোক আলাদা, একজন রঙিন আর একজন হলো ধ্রুব। তখনই হঠাৎ টিনটিন রাকাকে জানায় যে শুধু লেফটি হওয়াতেই দুজনের মিল নেই, আরও একটা মিল আছে, তারা দুজনেই পায়ে নূপুর পরত। বিন্তির ব্যাপারটা তো তারা বিন্তির ভাইয়ের কাছ থেকে জেনেছিল, আর নন্দিনীর নূপুর পরার ব্যাপারটা টিনটিন নোটিস করেছিল তাদের ফ্যামিলি অ্যালবামে। এরই মাঝে আরও একটা অদ্ভুত ব্যাপার রাকার মনে ঘুরপাক খাচ্ছিল যে বাকি দুজন মেয়ের সঙ্গে তুলিরও খুব মিল আছে। টিনটিন তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুলিও নূপুর পরে না তো? দুয়ে দুয়ে চার করতেই রাকার সন্দেহ আরও গভীর হতে থাকে। ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে বিন্তির ভাইকে ফোন করে বিন্তি রাকা ওই ছবিগুলো চায়। বিন্তির ভাই জানায় সে আগামীকাল সকালেই ছবিগুলো পাঠিয়ে দেবে। ওদিকে তুলির কম্পিটিশন শেষ হয় এবং সে র্যাঙ্কও করে। প্রাইজ নেওয়ার দিন সমীর আড়াল থেকে মন ভরে তার মেয়েকে দেখছিল। ধ্রুবও সেখানে উপস্থিত ছিল। সে খুব কৌশলে তুলির কানে কানে বলে, আগামীকাল আমরা দুজন স্কুলের নাম করেও ওই স্পেশাল জায়গায় যাব। এটা শুনে তুলি খুব খুশি হয়। পরদিন সকালে তুলি রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে যায়। এরপর সে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বিষয়টা জানায় এবং তাকে রিকোয়েস্ট করে যে তার যদি বাড়ি ফিরতে লেট হয় তাহলে তার ফ্রেন্ড যেন তুলির বাড়ির বিষয়টা সামলে নেয়। তার ফ্রেন্ড তখন বলে, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব, তুই শুধু যে জায়গায় যাচ্ছিস সেখানকার ছবি তুলে আমাকে পাঠাস, আমি তোর প্রথম স্পেশাল মুহূর্তের স্পেশাল জায়গাটা দেখতে চাই। তুলিও তাতে রাজি হয়ে যায়।
এরপর সে ধ্রুবর কথা মতো রওনা হয়ে যায় বুনোমাঠ নামের একটা জায়গার উদ্দেশ্যে। ততক্ষণে বিন্তির ভাই রাকাকে ওই ছবিগুলো পাঠিয়ে দিয়েছিল। সে ওই ছবিগুলো চেক করে সেখানেও ঠিক একই রকম পেন্টিং দেখতে পায় যেমনটা সে তুলি আর নন্দিনীর কাছে দেখেছিল। রাকা তৎক্ষণাৎ বিন্তির ভাইকে ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার রঙিন দা দেখতে কেমন ছিল? বিন্তির ভাই বলে, গায়ের রংটা একটু শ্যামলা আর চুলগুলো কোকড়া ছিল। এই কথা শোনা মাত্রই রাকার টনক নড়ে। সে তৎক্ষণাৎ টিনটিনকে বলে, তুই স্কুটি বের কর, আমি টেক্কার তাসটা ফেলে আসছি। এই বলে সে সুব্রতর রুমে গিয়ে বলে, স্যার আমি আপনার রেকর্ডিংটা এইচআর এর কাছে দেব না যদি আপনি আমার একটা কাজ করেন। আমার এক্ষুনি পুলিশ প্রোটেকশন লাগবে। আমরা হয়তো নন্দিনীর কেসের আসল অপরাধীকে ধরতে যাচ্ছি, তাই আমার যত রকম সাপোর্ট দরকার আপনি দেবেন। সুব্রত সেটাতেই রাজি হয়ে যায়। এরপর রাকা বেরিয়ে সোজা চলে যায় তুলির স্কুলে। সাথে করে সমীর আর অশোককেও নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে তুলি তো আজ স্কুলেই আসেনি। এটা শুনে সবাই বেশ ঘাবড়ে যায়। অশোক তখন জানায় যে তুলির একটা বেস্ট ফ্রেন্ড আছে। তখন প্রিন্সিপালের রুমে তুলির বেস্ট ফ্রেন্ডকে ডেকে আনা হয়। মেয়েটা এমনিতেই প্রচন্ড ভয় পেয়েছিল। তারপরেও রাকার অনেকবার বোঝানোতে সে সবকিছু তাদেরকে খুলে বলে। তাদেরকে ধ্রুব আর তুলির রিলেশন এবং তারা যে আজ একান্তে দেখা করতে যাচ্ছে সেই সবকিছু জানিয়ে দেয়। এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মেয়েটা তাদেরকে এটাও জানিয়ে দেয় যে তুলি ধ্রুবকে বুনো মাঠে নিয়ে গেছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা তার জানা নেই। এই কথা শুনে অশোকরা সাথে সাথে বুনো মাঠের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ধ্রুব তুলিকে নিয়ে একটা ফাঁকা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ যায়। সে তুলিকে বলে আজকে তারা একটা নতুন আর্ট ফর্ম শিখবে, যার নাম বডি পেন্টিং। তাই বডি পেন্ট করার জন্য ধ্রুব নিজের ড্রেস চেঞ্জ করতে যায়। আর সেই সুযোগে তুলি ওই জায়গার ছবি তুলে তার ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। ততক্ষণে অশোকরা বুনো মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটা তুলির পাঠানো ওই ছবিগুলো তাদেরকে দেখালে টিনটিন ওই জায়গাটা চিনতে পারে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ধ্রুব আর তুলি অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। একটা পর্যায়ে ধ্রুবর চোখের সামনে বুলটির চেহারা ভেসে উঠলে সে তৎক্ষণাৎ তুলির ওপর অ্যাটাক করতে যায়। সৌভাগ্যবশত তুলি তার হাত থেকে বেঁচে যায়। আর ঠিক সেই মুহূর্তে সমীরও সেখানে পৌঁছে যায়। সমীর ধ্রুবর ওপর অ্যাটাক করে তাকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সেই ফাঁকে রাকা আর অশোক গিয়ে তুলিকে সামলে নেয়। একটা সময় সমীর ধ্রুবকে দুর্বল করে তার মেয়ের কাছে গিয়ে বলে, তোর বাবা কাউকে খুন করেনি। তুলি তখন ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি জানি বাবা, তুমি কখনো কারো ক্ষতি করতে পারো না। বাবা মেয়ের সেই ইমোশনাল মুহূর্তে হঠাৎ করে ধ্রুব গিয়ে পেছন থেকে সমীরের ওপর অ্যাটাক করে দেয়। সমীর তার সাথে আবার লড়াই করতে করতে একটা পর্যায়ে তারা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা ধ্রুব আর সমীরকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে অ্যাডমিট করে। আর এই বিষয়টা নিয়ে রাতারাতি ব্রেকিং নিউজ তৈরি হয়। আর সেই নিউজটা বুলটি বন্ধ ঘরের মধ্যে বসে খুব আয়েশ করে দেখছিল। এমন সময় সেখানে একটা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলে মদের বোতল নিয়ে আসে। তার চোখে মুখেও ঠিক একই রকম ভয় দেখা যাচ্ছিল যেটা একটা সময় ধ্রুবর চেহারায় ছিল। অর্থাৎ এই ছেলেটা এখন বুলটির নতুন শিকার। তাহলে কি এখান থেকে নতুন কোনো ধ্রুবর জন্ম হতে চলেছে? এই প্রশ্নটাকে সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। কিছু মানুষের পৈশাচিকতা যে কিভাবে অন্য একটা মানুষের মন আর জীবনকে ধ্বংস করে দিতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর হ্যাঁ, এই ধরনের অনৈতিক কাজকর্ম যে শুধুমাত্র ছেলেরাই করতে পারে ব্যাপারটা তেমন নয়, সেটাও কিন্তু আজকের গল্পে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই সমাজে যেমন ধ্রুবদের ছড়াছড়ি, তেমনি বুলটিদের সংখ্যাও কিন্তু নিছক কম নয়। গল্পটা একটু বোল্ড হতে পারে ঠিকই, তবে একটু ভেবে দেখলেই বুঝবেন এটা কিন্তু আমাদের সমাজের বর্তমানের বাস্তব চিত্র। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।